স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা করা হয়েছে। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। এছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হবে। এসব সিদ্ধান্ত আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। গতরাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 8:45টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত 12টার দিকে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টা থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। রাজধানী সহ দেশের অন্যান্য ফিলিং স্টেশনে গত কয়েকদিনের মতো আজও গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তেল সরবরাহ না থাকায় অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জেলে ও কৃষকদের মাঝেও। তাই কিছু এলাকায় বন্ধ আছে মাছ ধরা ও ফসলি জমিতে সেচ দেয়া। রাজশাহীতে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন যানবাহন চালকেরা। 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে মোটরসাইকেলগুলোতে সর্বোচ্চ 500 টাকার ও বড় গাড়িতে সর্বোচ্চ 2000 টাকার জ্বালানি তেল মিলছে। গাইবান্ধা পুলিশ লাইন হাসনা ফিলিং স্টেশনে দেখা গেছে 3 কিলোমিটার লম্বা যানবাহনের সারি। একই অবস্থা পটুয়াখালীতেও। অধিকাংশ পাম্প বন্ধ। চালু থাকা পাম্পে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন যানবাহন চালকেরা। নওগাঁয় জমিতে সেচ দিতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। পটুয়াখালী থেকে জ্বালানি সংকট ও ফিলিং স্টেশনগুলোর অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, পটুয়াখালীর ফিলিং স্টেশনগুলোতে কি জ্বালানি তেল পাওয়া যাচ্ছে? ক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানাবেন। সুমনা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার যে পলাশ ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনটিতে। এখানে আমরা সকালে দেখেছি সকাল 12:30 পর্যন্ত কিন্তু এখানে তেল সরবরাহ করা হয়েছে। সেটিও কিন্তু সরবরাহ করা হয়েছে রেশনিং পদ্ধতি, অর্থাৎ মোটরসাইকেল প্রতি কিন্তু এখানে দেওয়া হয়েছে 200 টাকার পেট্রোল বা 200 টাকার অক্টেন, অথবা এছাড়া এখানে বড় যে পরিবহন বাস রয়েছে সে সকল বাসে কিন্তু 2000 টাকার বেশি তেল দেওয়া হয়নি। তো কিছুক্ষণ আগে এখানের তেলও কিন্তু শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু তেল বিক্রি একেবারে বন্ধ রয়েছে। শুধু এই ফিলিং স্টেশনই নয়, পটুয়াখালীর যে সরকার ফিলিং স্টেশন, এছাড়া কলাপাড়ার যে বিসমিল্লা ট্রেডার্স সহ যে সকল ফিলিং স্টেশন রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশনেই কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে পটুয়াখালীর যে মহিপুরে মাছ ধরা জেলেরা রয়েছে তারা কিন্তু ডিজেলের মাধ্যমে ট্রলারে করে আসলে সাগরে মাছ শিকারে যায়। তারা কিন্তু এই তেল না পাওয়ায় অধিকাংশ ট্রলার কিন্তু সাগরে যেতে পারেনি এবং টানা 15 দিন পর্যন্ত কিন্তু অনেক ট্রলার মহিপুরের যে শিববাড়িয়া নদী রয়েছে সেই নদীতে কিন্তু নোঙর করা হয়েছে। এছাড়া তেলের কারণে বিশেষ করে মোটরসাইকেল চালক থেকে শুরু করে যানবাহনের চালকরা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু আসলে তেলের যে সংকট সেই সংকট নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। তো সুমন, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ইমরান। দেশের একাধিক স্থান থেকে জ্বালানি তেল জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। একাধিক অভিযান পরিচালনাকালে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত 37,000 লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই যৌথ অভিযান পরিচালিত হয়। ভোলায় বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক 2টি অভিযানে মোট 3,200 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় 2 জনকে আটক ও 1,10,000 টাকা জরিমানা সহ একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। মেহেরপুরের গাংনীতে রাত 2:30টার দিকে অবৈধভাবে তেল নামানোর সময় তেলের লরি বোঝাই প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
গ্যাসের দাম বৃদ্ধি করায় নাকাল সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা। নওগাঁয় ভোক্তা পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজিতে বৃদ্ধি করা হয়েছে 32 টাকা 30 পয়সা। হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধি করায় চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা। সকল কিছুর দাম নতুন করে বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছেন তারা। কুষ্টিয়ার খুচরা বাজারে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 থেকে 1850 টাকা দরে, তবে ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে 1790 টাকা দরে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 9 শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ে মারা গেছে এক শিশু। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে 79 জন শিশু। ভোলায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেনারেল হাসপাতালে 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ঢাকা থেকে 30,000 ডোজ হাম রুবেলা টিকা জেলা ভ্যাকসিন স্টোরে পৌঁছেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 130 জন। টাঙ্গাইলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 23 শিশু। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত রোগী ও তাদের চিকিৎসার বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে হাম আক্রান্ত রোগী কেমন দেখছেন আর চিকিৎসা সেবার অবস্থা কি? সুমনা, সারা দেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের যিনি মুখপাত্র এবং ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাসের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে 24 ঘন্টায় আরও 12 জন ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 130 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হয়ে 13 জন রোগী ইতিমধ্যে বাড়ি ফিরেছেন এবং এ মৌসুমে সর্বমোট 352 জন রোগী ভর্তি হয়েছিলেন হামের উপসর্গ নিয়ে এবং এখন পর্যন্ত 5 জন রোগী হামের উপসর্গ নিয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সমানা একটি বিষয়ে যদি জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এই হাসপাতালে রাজশাহী বিভাগ ছাড়াও খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর এবং ঢাকা বিভাগের ফরিদপুর এবং রাজবাড়ির রোগীরাও হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তুলনামূলক আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আলাদাভাবে 40 শয্যা বিশিষ্ট একটি আলাদা ওয়ার্ড তৈরি করেছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। সুমনা। আদনান, ধন্যবাদ আপনাকে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালের ফলের দিকে। সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। টুর্নামেন্টের গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য নিয়ে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।